সবাইকে স্বাগত বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি জিনিয়া কবি সূচনা। আজ আমরা কথা বলবো স্যাক্রালাইটিস, অর্থাৎ কোমর ব্যথার অন্যতম একটি কারণ বলা হচ্ছে স্যাক্রালাইটিসকে। নামটা একটু খটোমটো হলেও এটিকে সহজ করার জন্য এবং সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন, আমাদের স্টুডিওতে সরাসরি আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের। ধন্যবাদ আপনাকে। স্যাক্রালাইটিস নামটা একটু কঠিন, কিন্তু কোমর ব্যথার অন্যতম কারণ একটু জানতে চাই কি? জি, আপনাকে ধন্যবাদ। আসলে কোমর ব্যথা তো ধরেন 40-50 বছর বয়সের পরে প্রায় 80-90% লোকের কখনো না কখনো কোমর ব্যথা হয়ে থাকে। কোমর ব্যথার আসলে অনেকগুলো কারণে আছে। স্যাক্রোআইলাইটিস নামটা আপনি ঠিকই বলছেন যে একটু অন্যরকম মেডিকেল টার্ম, বাট এইটা হলো ধরেন 4 জন যদি কোমর ব্যথার লোক থাকে, রোগী থাকে, তার একজন হলো আপনার স্যাক্রোআইলাইটিস। তো আমরা এই স্যাক্রোআইলাইটিস হিসাবে আমরা কখনো আমরা বলি না, বাট আমরা এটা কোমরের ব্যথা হিসেবে আমরা চালিয়ে দিই। এবং যখন আমরা ডায়াগনোসিস করি তখন আমরা রোগটাকে হয়তো আমরা অন্য রোগ, যেমন ডিস্ক প্রোলাপস, হাড়ের ক্ষয় রোগ, হাড় সরে যাওয়া, হাড় বেঁকে যাওয়া, বয়সজনিত পরিবর্তন, ইনফেকশন, অনেক সময় টিউমার, ক্যান্সার, এগুলো দিয়ে আমরা কিন্তু কোমরের ব্যথার ডায়াগনোসিস করে থাকি। কিন্তু স্যাক্রোআইলাইটিস আলাদাভাবে আমরা খুব কম সময় ডায়াগনোসিস করি। তাতে হয়েছে কি যে স্যাক্রোআইলাইটিসের যে ট্রিটমেন্ট, এটা কিন্তু পিএলআইডি ট্রিটমেন্টের মতো না, এটা কিন্তু ইনফেকশনের ট্রিটমেন্টের মতো না। ইদানিংকালে ধরেন আমরা এটার ডিফারেন্ট ওয়েতে এটা ট্রিটমেন্ট আমরা করে থাকি, যে কারণের জন্য আমরা আলাদাভাবে এটাকে বলতে চাই। কারণ যদি স্যাক্রোআইলাইটিস কারো হয়, আমরা যে সিমটমসগুলো বলবো, অর্থাৎ কিনা এটার যে উপসর্গ, এটা অনেকের সাথেই মিলে যাবে, কিন্তু হয়তো সেই রোগীটা আমরা চিকিৎসা করে আসছি বা ডাক্তারও ধরে নিয়েছে যে এটা একটা ডিস্ক প্রোলাপস অথবা হাড়ের ক্ষয়রোগ অথবা বয়সজনিত বাত। স্যাক্রোআইলাইটিসটা হলো ঠিক আমরা নিতম্ব যে থাকে, নিতম্বের ঠিক ডান বাম দুই পাশে এটা আমাদের যে পিছনে যে জয়েন্টটা থাকে সেটা আমরা স্যাক্রোআইলাইটিস বলি। আমি যদি আপনার এই মডেল আমি দেখাতে পারি, একটু এই মডেলটা যদি একটু ফোকাস করতে পারেন, ঠিক এই যে আমাদের যে নিতম্ব, এই যে যে জয়েন্টটা, তাহলে এই যে জয়েন্ট দুটা আমরা প্রতিনিয়ত যে আমাদের যে নিতম্বর যে পার্টটা, দুইটা হাড় সামনে পাশ দিয়ে আসেন একটা জয়েন্ট, আর পিছনে আরেকটা হাড়ের সাথে তিনটা হাড় মিলে আমাদের নিতম্ব। এই যে পিছনের যে হাড়টা থাকে, ঠিক এখানে দুই পাশে দুইটা জয়েন্ট থাকে, বেশ লম্বা একটা জয়েন্ট। এবং আমরা হাঁটতে গেলে, আমরা এপাশ ওপাশ হইতে গেলে, আমরা যখন ঘুমাবো বিছানায় বা বসবো, যে আমি পায়ের উপরে পা দিয়ে বসছি, আমার কিন্তু এই জয়েন্টটা আমাকে হেল্প করতেছে। স্যাক্রোআইলিয়াক জয়েন্ট আমরা বলি, এসআই জয়েন্ট। এই জয়েন্টটায় যদি কখনো কোনো কারণে যেন হতে পারে আঘাতজনিত, হতে পারে বয়সজনিত, হতে পারে আমরা যেমন নর্মালি যেটা বলি আর্থ্রাইটিস হইতে, আর্থ্রাইটিসের অনেক কারণ আছে। তো যে কোনো কারণের জন্যই যদি এই স্যাক্রাল জয়েন্টে প্রবলেম হয়, তাহলে আমরা বুঝতে পারি। যেমন এই ছবিটা যদি আমরা দেখি, স্পষ্টভাবে দেখেন যে ডান সাইডে যেটা আমাদের, যেটা হলো রেড কালার অ্যারো দিয়ে আছে, স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, আর্থ্রাইটিস ইন দ্য স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, মানে এই জায়গাটার মধ্যে যদি কোনো প্রদাহ হয়, সেটাকে আমরা হলো স্যাক্রোআইলাইটিস বলি। এবং আমরা যদি ধরেন এটা বলছি যে একটা ক্রনিক ব্যথা, লম্বা টাইম, অ্যাকিউট খুব সাংঘাতিক ব্যথা, কিন্তু এটা হয় না, আস্তে 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 আস্তেই ব্যথা হয়। আমি যদি পরের স্লাইডে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে কারণগুলো আমরা বলে পাচ্ছি। অনেক সময় আঘাত, বয়সজনিত, যাদের যেমন প্রেগনেন্সির সময় একটা হতে পারে, কারণ এই সময়, এবং বাচ্চা যখন জন্ম নেয়, চাইল্ড বার্থ, কারণ তখন বাচ্চাটা বের হওয়ার জন্য অল জয়েন্টসগুলো রিল্যাক্স হয়, তখন এই জয়েন্টের মধ্যে আপনি স্ট্রেস পড়েন। তারপরে যেমন অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, যাদের থাইরয়েডের প্রবলেম থাকে, বিশেষ করে মহিলাদের থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হলো স্যাক্রোআইলাইটিস হতে পারে। আমরা বলছি পায়োজেনিক, অর্থাৎ ব্যাকটেরিয়াল ইনফেকশন। আমরা যদি এই রোগীগুলো থেকে তার কষ্টটা কি দেখেন না, সুন্দরভাবে বলেছে কী লক্ষণ নিয়ে আসবে। একটা ওই যে ডান উপরের দিকে ছবিতে ব্যথাটা কোন জায়গায় হবে, ছবির মধ্যে আমরা দেখানোর চেষ্টা করেছি, কয়েকটা পয়েন্টে, 3-4টা পয়েন্টে ব্যথা হয়, কোমর বা নিতম্বে স্পষ্ট, এবং উরুর পিছনের দিকে ব্যথাটা হয়, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে গেলে ব্যথা, যেটা আমরা বলতেছিলাম, যেদিকে সমস্যা সেই দিকে ধরেন শুইতে পারে না। অর্থাৎ কি আমরা বলি যে রোগী যে স্যার আমি তো ডান দিকে কাত হয়ে শুলে আমার ব্যথাটা বাড়ে, আমরা বাম দিকে কাত হইলে আমরা ব্যথাটা বাড়ে, তার মানে বাম দিকে জয়েন্ট, ডান দিকে হইলে ডান দিকে জয়েন্ট। এবং যদি কেউ যদি একটা না কোথায় বসে থাকে, দাঁড়িয়ে থাকে, তাহলেও কিন্তু আপনার এটা ব্যথা শুরু হবে। ঘুমের থেকে উঠলে পরে সকালের দিকে আপনার হলে ব্যথাটা বাড়বে,
আস্তে 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 এটা নর্মাল হয়। এবং এটা অনেক সময় রুগীরা বলে, স্যার আমি দাঁড়ানোর পরে আমার মনে হয় পিছনের মাসেলগুলো একদম কেমন টান হয়ে থাকে, শক্ত হয়ে থাকে। মানে টিপিক্যাল অনেক রুগীর সাথে, এবং আজকে যারা আমাদের এই প্রোগ্রাম দেখবেন ওনাদের কিন্তু অনেকের এই মানে সমস্যাগুলো থাকবে। যদি ধরেন আমরা এই কম্পেয়ার করি, যদি আপনি দেখেন যে প্রথম যে এক্সরেটা সাইডে নর্মাল সাইডের এক্সরে, দুই সাইডে নর্মাল সুন্দর, উপর থেকে নিচে একটা কালো জয়েন্ট আছে। কিন্তু এটা যদি দেখেন আপনি পরের ছবিটা, একদম ওই জয়েন্ট ফিউজড হয়ে গেছে, মানে নিচের দিকে হালকা একটু আছে এক পাশে, আরেক দিকে নাই, অর্থাৎ কি না এই জয়েন্ট আর জয়েন্ট নাই, এখানে কিন্তু দেখেন দুইটা হাড় একটা হাড় হয়ে গেছে। তখন কিন্তু ফিক্সড, একদম ফিক্সড হয়ে গেলে তার ব্যথা থাকবে না, কিন্তু তার মোবিলিটি তার কিছুটা কমে যায়, মোবিলিটি কমে। এবং সেক্ষেত্রেই আরও বেশি কনফিউশন হবে যে আমাদের এই ব্যথাগুলোর কারণটা কি। স্যাক্রোআইলাইটিস, স্যাক্রোআইলাইটিস হইলে তার কারণ অথবা হাড় সরে যাওয়া, অথবা যেটা আমরা বলি ডিস্ক, কমন প্রবলেম আমাদের ডিস্ক। এটা আমরা দেখাতে চাচ্ছি যে যদি কখনো এই রোগীগুলা ওষুধের দ্বারা ভালো না হয় তাহলে চিকিৎসাটা কি। ইউজুয়ালি কিন্তু এটা কোনো সার্জারি লাগে না। আমরা তো সার্জন, রোগীরা মনে করে যে গেলেই স্যার মানে অপারেশনের কথা বলে, কিন্তু এটা খুব মজার জিনিস, মজার চিকিৎসা। ওষুধের দ্বারা যদি ভালো না হয়, আমরা দেখানোর চেষ্টা করছি, আমরা একটা মনিটরটা আসে নাই যে আমরা একদম ছবির মতো ভিডিও দেখে 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 একদম টিভির মনিটর গাইডের ওই যে একটা চিকন সুই দেখাও যাবে না, ঠিক ওই সুইটা দিয়ে আমরা ওই জয়েন্টের মধ্যে আমরা টাচ করতে পারি, কিছুটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই জয়েন্টের মধ্যে যখন আমরা যাব তখন একদম ওখানে আমরা একটা ইঞ্জেকশন দিই, লোকাল স্টেরয়েড, এবং এর একদম পার্মানেন্ট চিকিৎসা হয়ে যায়। রুগীরা অনেক দিন, ক্রনিক কথাটা আমরা বলছি যে লম্বা টাইম, মানে আমরা যেটা বলি যে বলে না যে আমার অনেক দিন ধরে কষ্ট আস্তে আস্তে হয়ে গেল, তাদের এই এতদিনের কষ্টটা কিন্তু টোটালি চলে যায়। সুবিধা যে আমরা একটা ইঞ্জেকশনই যথেষ্ট, অনেক সময় সেকেন্ড লাগে, যদি সঠিক জায়গায় সঠিকভাবে দেওয়া যায় তাহলে আর এটা নিয়ে তার এই রোগীর ভোগান্তি দেয় না। পরের স্লাইডে যে আমরা দেখেছি, দেখেন যে ওই যে একটা সুই গেছে, আমরা ওষুধ দেওয়ার পরে একটু অন্যরকম চেঞ্জ হয়ে যায় পুরো জয়েন্টটা, কিন্তু এটা এমনি দেওয়া খুব ডিফিকাল্ট। এটাকে দিতে হলে আপনাকে একদম আমরা টিভি মনিটরের মতো থাকবে, এবং সেই মনিটর অনুযায়ী এটা সুন্দরভাবে আমরা ওই জয়েন্টটাকে আমরা টাচ করব, এবং যদি আমরা সঠিকভাবে দিতে পারি রোগী খুবই আরাম পায়। মানে এই যে তার যে একটা তীব্র ব্যথা ছিল বা কষ্ট ছিল, ওইটা আসলে একটা ইনজেকশনের মধ্য দিয়েই চলে যায়। এই যে মানে একটা আমরা খুব সহজ একটা বিষয় জানলাম, কিন্তু আসলে এটার কষ্টটা তো অনেক বেশি। এর কষ্টটা আমি প্রথম বলছি যে যে কষ্টগুলো তো বলেই দিলাম, কিন্তু অনেক সময় যদি আমরা ডায়াগনোসিস ঠিক মতো না হয় আমরা চিকিৎসা করতে থাকি। ধরেন এটা ইনজেকশন তো একটা অলমোস্ট ফাইনাল স্টেজের পার্মানেন্ট চিকিৎসা, কিন্তু এর আগেও আমরা চিকিৎসা করি। ধরেন আমরা ব্যথানাশক ওষুধ দিচ্ছি, আমরা এক্সারসাইজ করাচ্ছি, অনেক সময় আমরা থেরাপি, যেমন ফিজিক্যাল থেরাপি, আমরা আলট্রাসাউন্ড থেরাপি, শর্ট ওয়েভ ডায়াথেরাপি, টেন্স, এগুলো আমরা দিয়ে থাকি নানা রকমের পদ্ধতি দিয়ে। যে এই যে ওখানে যে আইলাইটিস, যে প্রদাহ, এক ধরনের ইনফেকশনের মধ্যে না ইনফ্ল্যামেশন থাকে, এই ইনফ্ল্যামেশনটা কমানোর জন্য নানা রকম থেরাপি আছে, ওগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করি। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় খুব ভালোই থাকে, কিন্তু অনেক সময় যখন ক্রনিক হয়ে যায়, কোনোভাবে আর ভালো হতে চায় না, তখনই আমরা ইনজেকশন দিই। আদারওয়াইজ ধরেন অনেক সময় সাপোর্টিং ট্রিটমেন্টও অনেক সময় ভালো থাকে। এবং রোগীরা আসলে কোন পর্যায়ে আসলে আসলে শুধুমাত্র মানে ওষুধ দিয়ে হচ্ছে, কারণ লক্ষণগুলো তো মানুষ বুঝতে পারে না। কোমর ব্যথা আপনি যেহেতু বলছেন যে এটা আস্তে আস্তে কিন্তু এটা বাড়ে, তীব্র হয়। আর্লি স্টেজে তো ধরেন যদি আমাদের যারা এই লাইনের ডাক্তার, ওনাদের ধরেন যে একটা পরীক্ষা আছে স্পেশাল, যেটা আমরা রুগীর গায়ে যদি আমরা হাত দিই, হাত দিয়ে যদি আমরা এই পরীক্ষাগুলো করি, তাহলে কিন্তু আমরা এক্সক্লুড করতে পারি যে না এটা কোনো ডিস্ক প্রলাপস না, এটা কোনো অন্য কোনো ইনফেকশন বা হাড়ের ক্ষয় বয়সজনিত কারণ, এটা না। এটা ঠিক যে যিনি ডক্টর, যিনি জানেন, মানে যদি জানা থাকে যেটা, বা উনি যদি ভাবেন, অনেক সময় আমরা ধরেন অনেকগুলো কারণ থাকে, তো কারণে তো শেষ নাই কোমরের ব্যথা। সেই কারণের জন্য রুগী দেখে অনেক সময় ইয়াং বয়সে যদি হয়, আমরা প্রথমেই মনে করি এটা ডিস্ক প্রলাপস। বয়স্ক রোগী যদি হয় আমরা মনে করি বয়সজনিত অথবা কোনো টিউমার ক্যান্সার কিনা। সো প্রথমেই কিন্তু আমাদের চিন্তাধারাটা দুই দিকে ডাইভার্সিটিটা হয়ে যায়। যদি দেখা যায় মাঝামাঝি সময়, তখন আমরা বিভিন্নভাবে চিন্তা করি। আবার রুগীর ধরেন একটা রুগীর সাথে কিন্তু একই রকম সিমটমস, ধরেন ওই ইনফেকশন থাকলেও একই রকমই কিছু আছে, আবার ধরেন হলো বয়সজনিতও কিছু আছে, কমন কতগুলো সিনারিও আছে।
এই কমন সিনারিও যখন থাকে তখন এত কারণের মধ্যে ফাইন্ড আউট করা ডিফিকাল্ট হয়ে যায়। আবার রুগী ধরেন কোমরবিডিটি যে থাকে, যেমন আমাদের থাইরয়েড গ্ল্যান্ড আছে, তার থাইরয়েডের প্রবলেম দেখা যাবে, তার আবার হলো ডায়াবেটিস থাকলে তার হলো কিছু কমন প্রবলেম থাকে। আবার জানেন যাদের হলো ক্ষয় রোগ আছে, এই যে ক্ষয় রোগ আবার ডাবল প্যাথোলজি, ক্ষয় রোগও আছে, তার আবার স্যাক্রাইলাইটিসও আছে। আবার দেখা যাবে তার ডায়াবেটিসের কারণে যে জয়েন্টের পরিবর্তন সেটাও আছে। আবার বয়সজনিত কিছু চেঞ্জ হয়, যেমন অস্টিওআর্থ্রাইটিস, এগুলো আছে। এতগুলো যখন 4-5টা রোগের কতগুলো কমন সিমটমস উপসর্গ আছে। তো এই জন্যই তো ধরেন যে ডাক্তাররা, যে এক্সপার্ট ডাক্তার আমরা বলি বা বিশেষজ্ঞ ডক্টর, অর্থ হইল যে ওই লাইনগুলোকে ফাইন্ড আউট করতে পারবে, যে এতগুলোর মধ্যে পিন পয়েন্টেড করে নিয়ে এসে আসলে ডায়াগনোসিস করাটা এটার মূল চ্যালেঞ্জ। আমরা আরো আলোচনায় ফিরবো, তবে আমাদের সময় হচ্ছে একটা বিরতির। দর্শক, সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে সময় হচ্ছে একটা বিরতির, সাথেই থাকুন, ফিরছি একটু পরে। আরও একবার স্বাগত সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি জিনিয়া কবির সূচনা। আমরা কথা বলছিলাম স্যাক্রালাইটিস অর্থাৎ কোমর ব্যথার একটি অন্যতম প্রধান কারণ নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সাথে স্টুডিওতে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম। আমরা কথা বলছিলাম যে চ্যালেঞ্জটা হচ্ছে মূল এই স্যাক্রালাইটিসের ক্ষেত্রে, যে কত দ্রুত ডায়াগনোসিস করা যায়, সেই চ্যালেঞ্জটা নিয়ে আমরা কথা বলছিলাম। একটু জানতে চাই, আপনি চাইল্ড বার্থের কথা বলছিলেন বা এই সময়টায়, তো ওই সময় তো আসলে কোমরে বা মেরুদণ্ডের এমন একটা জায়গায় অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, সেটা কি এই স্যাক্রালাইটিস তৈরি করতে পারে কিনা? ধন্যবাদ। দুইটা জিনিস, একটা হলো যে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য আমাদের এই নিতম্বের যতগুলো জয়েন্ট আছে, অনেকগুলো জয়েন্ট আছে, সেক্ষেত্রেও কিন্তু যেটা আপনি বলছেন কোমরে ব্যথা, ডিস্ক প্লাস এই স্যাক্রাল যে এসআই জয়েন্ট, দেন সামনে হলো সিম্পাইসিস পিউবিস, এই যে জয়েন্টগুলো আছে, এই জয়েন্টগুলো সবগুলো কিন্তু এটা গড গিফটেড এক ধরনের রিল্যাক্সিন নামে একটা হরমোন রিলিজ হয়। এই রিল্যাক্সিনগুলো অন্য কোথায় কাজ করে না, ইন অ্যান্ড অ্যারাউন্ড এই নিতম্বের যে জয়েন্টগুলো আছে, এই জয়েন্টগুলোর মধ্যে এই হরমোনটা কাজ করে। তাদের কাজটা কি, এই যত জয়েন্টগুলো আছে জয়েন্টগুলো একটু রিল্যাক্স করে দেওয়া, রিল্যাক্স করে দিয়ে যাতে মানে বাচ্চাটা যখন পেটে থাকবে, সে যখন আসবে, এই জয়েন্টগুলো যেন স্পেস বাড়িয়ে দেয়, সব জয়েন্টগুলো নর্মাল ডেলিভারি হয়ে যাবে। এটা হলো ফর দ্য টাইম বিং এই রিল্যাক্সিন হরমোনটা কাজ করবে। আবার ধরেন যখন বাচ্চাটা হয়ে যাবে, রিল্যাক্সিনের কাজ নেই, জয়েন্টগুলো আবার আস্তে আস্তে ছোটো হয়ে আসবে। এটা হলো একটা নর্মাল ফেনোমেনা। আপনি যেটা বলতেছেন যে ইনজেকশন, আর একটা হলো কোমরে ব্যথা। নর্মালি যদি এই রিল্যাক্সিন অনেক বেশি কাজ করবে, জয়েন্টগুলো রিল্যাক্স করবে, সেক্ষেত্রে যখন থার্ড ট্রাইমেস্টার পেটে বাচ্চা আসবে, লাস্টে যে 3 মাসে অনেক বড় হয়ে যায় দ্রুত গতিতে, ওই সময় তার কোমরে এমনিই ব্যথা হতে পারে। এটা কিন্তু ইনজেকশনের সাথে কোনো সম্পৃক্ততা না। যদি মারা পেটে বাচ্চা থাকা অবস্থায় আমরা কিন্তু অনেক কাজ করতে পারি, এক্সারসাইজ করতে পারি। যে সমস্ত মারা একদমই অলস লাইফ লিড করে, একদম নড়াচড়া করে না, তাদের কিন্তু এমনিতেই কোমরে ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিকজ যে এই যে মেরুদণ্ডটা আমরা অনেকবার বলছি যে মডেলটার মধ্যে তারা কিন্তু বাঁকা তেরা, এই বাঁকা তেরা যেখানে বাঁকা থাকবে ওটা মেনটেন করার জন্য খুব স্ট্রং মাসেল দরকার। যেখানে সোজা থাকবে মাসেল কিন্তু টান দিয়ে ধরে রাখবে। যারা এক্সারসাইজ করে তাদের মাসেলগুলো অ্যাক্টিভ। যারা কোনো কাজ করে না, একদম শুয়ে বসে আছে, এর মধ্যে পেটের মধ্যে একটা বাচ্চা, সেও আবার লোড দিচ্ছে, তখন কি হয়, মাসেলগুলো আরও দুর্বল হয়ে যায়। একদম শুয়ে থাকলেও মাসেলের কোনো অ্যাক্টিভিটি নেই, জয়েন্টের কোনো মোবিলিটি নেই, স্ট্রং স্টাউট নাই, তাদের কিন্তু অল্প একটু বাঁকা হলেও নড়াচড়া করলেও ডিস্ক কিন্তু এমনি প্রলাপস হয়ে যায়। যে কারণে অনেক মাদের এই লাস্টের দিকে যখন পেটে বাচ্চা থাকবে, তখন কিন্তু এমনিতেই তার কোমরে একটু ব্যথা হইতে পারে। দেখা যায় আমাদের অনেক মহিলারা আমাদের কাছে যখন আসে যে কোমরে ব্যথা, স্যার আমাকে অ্যানেস্থেসিয়া যে ইঞ্জেকশন দিয়েছিল, এরপর থেকে আমার ব্যথাটা শুরু। আমি এটা কোনো সায়েন্টিফিক এক্সপ্লেনেশন জানি না, কারণ আমাদের যে সমস্ত কারণগুলো আছে, কোনো কারণে কোথাও এটা লেখা নাই যে স্পাইনাল অ্যানেস্থেসিয়া যে দিছে এই জন্য তার এরকম ব্যথা হতে পারে। কিন্তু হ্যাঁ, মজুদ হয় যে অ্যানেস্থেসিয়া দেওয়ার টাইমে পিছন দিকে আমরা দিই, একদম সামনে গিয়ে যদি ডিস্কে অ্যাক্সিডেন্টালি, অথবা অনেক সময় মোটা লেডি যারা থাকে মহিলাদের, তাদের এটা কিন্তু ডেপথটা বোঝা যায় না, তখন কিন্তু অনেক দূর পর্যন্ত দিতে হয়। যদি ওখানে গিয়ে ওই জয়েন্টটাকে ডিস্কের মধ্যে যদি বারে বারে কোনো খোঁচাখুচি হয়, এটা একটা
মানে ট্রিগারের মতো কাজ করে, যে ওই ডিস্কের মধ্যে কোনো কারণের জন্য যদি কোনো আঘাত হয় তাহলে ওখানে কিন্তু ঠিক ডিস্কের একটা অ্যাবনর্মাল ডিজেনারেটিভ চেঞ্জ এটা হতে পারে, তার নর্মাল যে ভারসাম্য সেটা হারিয়ে ফেলতে পারে, সেই কারণের জন্য ব্যথা হতে পারে। মেবি দিস ইজ মাই এক্সপ্লেনেশন, বাট অ্যানেস্থেশিয়া দিলে তার কোমরে ব্যথা থাকবে, স্পাইনাল অ্যানেস্থেশিয়া, এটা আমি জানি না, এটা হয় না। কিন্তু এটা হয় যে আপনার যে রিল্যাক্সিং যে হরমোনটা বলছি ওটা যখন রিলিজ হবে, নর্মাল ডেলিভারি হওয়ার জন্য সব জয়েন্টগুলো খুব নরম হয়ে যাবে। সেই ক্ষেত্রে পেটে একটা অনেক ওয়েট, ধরেন প্রায় 40-42 কেজি কিন্তু টোটাল ওয়েট বেড়ে যায় সারা শরীরে যখন একটা মহিলা প্রাপ্ত মানে থাকে প্রেগনেন্সি, ফুল টার্ম প্রেগনেন্সি, তাহলে প্রায় দেন 1 পন ওজন তার বাড়বে সব কিছু মিলে। তাহলে এই যে এত ওজনের যে লোডটা নিতে গেলে ডিস্কের যে আপনার হইলো আমরা বলি একটা মানে স্প্রিংয়ের মতো কাজ করবে, এই শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি অনেক সময় লিক করে। তখন কিন্তু ওই পেটে বাচ্চা থাকা অবস্থায় তার হয়তো ব্যথাটা হইলো, পরবর্তী সময় যখন মা তো তার বাচ্চাকে আরও কেয়ার করার জন্য নানাভাবে সামনে ঝুঁকছে, বাঁকা হচ্ছে, তখন কিন্তু এটা আস্তে আস্তে বাড়তে থাকে। এবং এই ব্যথাটা যখন বাচ্চা হয়ে যাওয়ার পরে মারা কিন্তু আরও মানে নিজের প্রতি আরও কেয়ার আর নেয় না, আগেও নেয় নাই যারা, আর যারা এখন আবার বাচ্চার প্রতি বেশি কনসেন্ট্রেশন দিচ্ছে, নিজেকে আর ব্যায়াম থেরাপি কিছুই করতেছে না, তাদের কিন্তু এই ব্যথা হওয়ার সম্ভাবনা আরও বেশি থেকে যায়। সুতরাং যখন পেটে বাচ্চা থাকবে তাদের কিন্তু মানে কিছুটা হলেও তাদের এক্সারসাইজ অ্যাক্টিভিটি থাকতে হবে। একদম ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকলে তাদের কিন্তু কোমরে ব্যথা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। প্লাস যখন বাচ্চাটা হয়ে গেল পরবর্তী সময় দ্রুতগতিতে মাসেলগুলোকে আবার আগের পজিশন, জয়েন্টগুলোকে আগের পজিশন, এগুলো করার জন্য কতগুলো এক্সারসাইজ, কতগুলো নিয়ম কানুন আছে যে আপনি এভাবে বসবেন, বাচ্চাটাকে এভাবে নেবেন, এভাবে আপনি শোয়াবেন, যখন যে শুয়ে শুয়ে দুধ খাওয়াবে বাচ্চাকে কী পজিশনে থাকবে, এগুলো মানে প্রত্যেকটা কিন্তু পার্টিকুলার কতগুলো নির্দিষ্ট হয়েছে। ওইভাবে যারা চলে যে মহিলাগুলো তাদের কিন্তু এই সমস্ত প্রবলেম হয় না। কিন্তু যারা একদমই র্যান্ডমলি যেমন খুশি তেমনভাবে করবে তাদের কিন্তু এই ব্যথা থাকার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়। তার বাট মানে এইটার সাথে স্যাক্রোআইলেটিসের তেমন কোনো সম্পর্ক নেই। এবং আমরা যদি একটু বলি যে স্যাক্রোলাইটিস আসলে আতঙ্কিত হবার কিছু নেই, এবং এটার সুচিকিৎসা আছে এবং প্রতিরোধও সম্ভব একটু সচেতন হলেই। হ্যাঁ, সচেতন হইতে হবে। যদি আমি বললাম যে জয়েন্টগুলো তো রিল্যাক্স হবে, প্রেগনেন্সির সময় রিল্যাক্স থাকে, কিন্তু সে যদি তখন তার নিয়মতান্ত্রিকভাবে না চলে তাহলে কিন্তু এই যে জয়েন্টের মধ্যে একইভাবে সে শুয়ে আছে, যে ডান কাতে শুয়ে থাকলো অথবা বাম দিকে শুয়ে থাকলো, অপোজিট যে জয়েন্টটা, বাচ্চাটা তো পেটের ভিতরে নড়াচড়া করে, তাই সে যখন চাপ থাকলো কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, তাহলে ওই জয়েন্টটার মধ্যে কিন্তু স্ট্রেস পড়তেই পারে। নিশ্চয়ই। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক শুনছিলেন স্যাক্রোআইলেটিস। আমি শুরুতেই বলেছিলাম নামটা একটু খটোমটো হলেও চিকিৎসা কিন্তু সহজ, এবং একটু সচেতন থাকলেই এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।